সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তার দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের যোগ্য উত্তরসূরি ছিলেন এই বাশার আল আসাদ। পিতা এবং পুত্র মিলে কয়েক দশক মরুভূমির বুকে এই দেশটাকে তারা শাসন করেছে। বিভিন্ন অপরাজনীতি এবং নোংরা রাজনীতি, দূষিত রাজনীতি যত রকমভাবে সম্ভব সেগুলোর মাধ্যমে বাশার আল আসাদ তার ক্ষমতায় টিকিয়ে থাকার শেষ চেষ্টাটি পর্যন্ত করেছেন। তার ক্ষমতায় টিকে থাকার জন্য তার পিছনে বিশ্বের অনেক বড় একটা পরাশক্তি রাশা হেন প্রচেষ্টা নাই যেগুলো না করেছে এই বাশার আল আসাদের জন্য। সবাই জানেন শেষ পর্যন্ত বাশার আল আসাদের স্থায়ী গন্তব্য হয়েছে সেই রাশাতেই। বাশার আল আসাদ তার টোটাল ফ্যাসিস্ট রেজিমে কতগুলো মানুষকে হত্যা করেছে শুনলে অবাক হয়ে যাবেন। ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ যেন সেখানকার নিত্যদিনের একটা রাজনৈতিক খেলা হিসেবে পরিগণিত হয়েছিল। সমীক্ষায় দেখা যায় পুরো বাশার রেজিমে 5,80,000 সামরিক বেসামরিক ব্যক্তি নিহত, গুম এবং নিখোঁজ হয়েছে। আজকে আসলে সিরিয়ার বিষয়টাকে সামনে আনার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সিরিয়ার হাফিজ আল আসাদ থেকে শুরু করে বাশার আল আসাদের বংশ পরম্পরার পলিটিক্যাল রেজিম, সেটার সাথে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার শাসন আমলের ভিন্ন ভিন্ন তুলনামূলক কিছু চিত্র তুলে ধরা। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির রাজনৈতিক ইতিহাসে কিংবদন্তি তুল্য একজন নেতা। সামনের 15ই আগস্ট আসছে, কিছু ঘটনা কাকতালীয়ভাবে আসলে আলোচনায় আসার সুযোগ চলে এসছে এই 15ই আগস্টের কারণে। কিংবদন্তি তুল্য এই মহানায়ক, তাকে কি করা হয়েছে? তাকে 71-এর পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপটের কারণে বাকশাল থেকে শুরু করে দমন পীড়ন তথা বহুবিধ নৈরাজ্যকর পরিস্থিতির কারণে কিন্তু 75-এর 15ই আগস্টে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। 75 পরবর্তীতে বিশাল এক রাজনৈতিক শূন্যতার পরিক্রমায় বাংলাদেশে এক নতুন সমর নায়ক কিংবদন্তির আবির্ভাব ঘটে। তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে আসলে অতিরিক্ত মহিমান্বিত করার কিছু নেই। পুরো জাতি, পুরো দেশ এবং সিনিয়র সিটিজেন ওই সময়কার তারা ভালো বলতে পারবেন জাতির ইতিহাসে কোন রাজনৈতিক দুর্ভিক্ষের কারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্থান ঘটেছিল। এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় দেশপ্রেমিক এবং জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। নিঃসন্দেহে তাকে ওভাররেটেড করার কিছু নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরবর্তীতে বিভিন্ন পরিক্রমার মাধ্যমে আবার আসলেন কে? বিশ্ব বেহায়াখ্যাত স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। সেই ইতিহাস সবারই জানা। পরবর্তীতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মিলে 9 বছরের ব্যাপক গণ আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটল 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। 90-এর পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বিবর্তনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ধারা সূচিত হইল। 91 বিএনপি ক্ষমতায় আসলো, 96 আসলো আওয়ামী লীগ, 2001-এ আবার বিএনপি। এরপরে আবার একটা রাজনৈতিক বিভ্রাট, তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে যে ঝামেলা অতীতেও ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে, সেটার প্রকারান্তরের আরেকটা জটিলতা তৈরি হলো 1/11-এর মাধ্যমে, যার পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এর পিছনে কি ধরনের কি ষড়যন্ত্র আছে না আছে এগুলো সবাই ভালো করে জানেন, আমি বিস্তারিত সেদিকে যেতে চাচ্ছি না। প্রথম মেয়াদে হাসিনা তার রাজনৈতিক নীতি এবং মতাদর্শনে কতটা জনবান্ধব ছিলেন কম বেশি সেটা কিন্তু সবাই জানে। পরবর্তীতে 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালের বিনা ভোটের নির্বাচন, 24 সালের বিনা ভোটের নির্বাচন, এগুলোর মাধ্যমে হাসিনা যে তার শুধু ক্ষমতায় থাকার বহুবিধ নীল নকশা, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এবং বিভিন্ন ধরনের অপরাজনীতি, দুর্বিষহ রাজনীতি চাপায়া দিয়ে যে শুধু তার ক্ষমতার আস্বাদনকে উনি শুধু মিটাতে ব্যস্ত ছিলেন,
সেগুলো জাতির রাজনৈতিক ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিত্রিত হয়ে আছে। এখন আমার মূল অবজেক্টিভটা যা ছিল সেটা হচ্ছে হাফিজ আল আসাদ এবং তার পুত্র বাশার আল আসাদের কয়েক যুগ রাজনৈতিক পথ চলায় সিরিয়াতে তেমন গণতান্ত্রিকভাবে কোনো রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার সুযোগ হয়নি। পিতা হাফিজ আল আসাদের সময় কিংবা তার পরবর্তীতে পুত্র বাশার আল আসাদের সময় কোনো ধরনের রাজনৈতিকভাবে বিরোধী দলীয় কোনো শক্তিশালী প্ল্যাটফর্ম সেখানে গড়ে ওঠে নাই। ৭২ পরবর্তী সময় বাংলাদেশে বাকশাল যদি সাস্টেইন করত শেখ মুজিবুর রহমানের হাত ধরে এবং উনি যদি দীর্ঘায়ু লাভ করত, তাহলে হাফিজ আল আসাদের মতো উনি আরো দীর্ঘ সময় ধরে বাকশাল তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে শাসন করত। হাফিজ আল আসাদের পরে বাশার আল আসাদ যেমন সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, ঠিক একই রকম ভাবে দীর্ঘমেয়াদী ক্ষমতার পথ চলায় শেখ মুজিবুর রহমানের অন্তর্ধানের পরে আবার বাকশাল তন্ত্রের মাধ্যমেই ক্ষমতায় বসতেন শেখ হাসিনা। তাহলে ৭১ থেকে ২৪ পর্যন্ত ওইখানে ছিল দুইটা রেজিম। তাহলে বাংলাদেশও বাকশাল তন্ত্রের মাধ্যমে পরবর্তীতে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার দুইটা রেজিমই থাকার কথা পলিটিক্যাল ইকুয়েশনে। সেক্ষেত্রে কি হইতো, সিরিয়াতে যেমন কোনো ধরনের কোনো পলিটিক্যাল অপোজিশন, স্ট্রং পলিটিক্যাল অপোজিশন কখনোই বেড়ে ওঠে নাই, কোনো ধরনের কোনো গণতান্ত্রিক সুযোগ সুবিধা কখনোই মানুষ পায় নাই আন্দোলন করার, রাজনীতি করার, প্ল্যাটফর্ম ডেভেলপ করার, ঠিক একই ধরনের রাজনৈতিক মঞ্চ বাংলাদেশের মানচিত্রে স্থান পেত শেখ মুজিবুর রহমানের বাকশালের মাধ্যমে, পরবর্তীতে হাসিনার বাকশালের মাধ্যমে। এই বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের কোনো বিরোধী দলীয় রাজনীতির স্ট্রং অপোনেন্টদের কোনো ধরনের রাজনীতি করার কোনো প্ল্যাটফর্মের সুযোগ থাকার কথা ছিল না। আপনার পলিটিক্যাল ইকুয়েশনে নিশ্চয়ই সেটাই বলে, যদি আপনি উদার মন মানসিকতার চিন্তাশীল ব্যক্তি হয়ে থাকেন, যদি রাজনৈতিক বিশ্লেষণগুলো যৌক্তিকভাবে আপনি মেলানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু অঙ্কটা এরকমই দাঁড়ায়। সিরিয়া এবং বাংলাদেশের এই তুলনামূলক চিত্র এবং কল্পিত চিত্র থেকে আমরা দু একটা কনক্লুশন নিয়ে আসতে পারি। প্রথম যে কনক্লুশনটা এখানে খুবই প্রাণিধানযোগ্য, সেটা হচ্ছে সিরিয়াতে যেরকম দুইটা রেজিমের এগেইনস্টে কোনো ধরনের স্ট্রং পলিটিক্যাল অপোজিশন দাঁড়ায় নাই, বাংলাদেশের কল্পিত রাজনৈতিক চিত্রে বাকশাল তন্ত্রের মাধ্যমেও যদি এখানে দুইটা রেজিম এস্টাবলিশড হইতো, তাহলে অপোজিশন বলে এখানে আর কোনো কিছু থাকতো না। সিরিয়ার মতোই স্ট্রং অপোজিশন বলে কিছু থাকতো না। হ্যাঁ, সেখানে অপোজিশন ছিল, সেখানে বিভিন্ন গোষ্ঠী, দল, উপদল, বিভিন্ন বিদেশি মদতপুষ্ট বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন দীর্ঘমেয়াদী অভ্যুত্থানের মাধ্যমেই সেই দুইটা রেজিমের পতন ঘটিয়েছে। এবং বাশার আল আসাদের রেজিমের পতনটা এটা পুরো বিশ্ববাসীকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে স্তম্ভিত করে দিয়েছে। বিশেষ করে 5,80,000 মানুষের শহীদ, নিহত, গুম, নিখোঁজ হওয়ার মাধ্যমে এত বড় একটা অভ্যুত্থান ছিল সেখানে দীর্ঘমেয়াদী 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এবার আসে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 75-এর পরবর্তীতে বাকশাল তন্ত্র নিপাতের মাধ্যমে যে রাজনৈতিক নতুন যুগের সূচনা হয়েছিল, সেখানে বিভিন্ন সময় সরকারি দল, বিরোধী দল, সরকারি দল, বিরোধী দল, এগুলোর কিন্তু বিভিন্ন ধরনের পলিটিক্যাল কাল্টিভেশন এখানে হয়েছে। যার কারণেই বাংলাদেশে কি হয়েছে, একটা তুলনামূলক বিরোধী দল থাকার যে একটা ট্রেন্ড, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবসময় বিরাজমান ছিল, কম আর বেশি। সেক্ষেত্রে কি হয়েছে, বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক ধারায় যেভাবে বিকশিত হয়েছে, ম্যাচুরিটি লাভ করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটেছে, অনেক বাধাদানের মাধ্যমে, অনেক বাধাদানের পরেও, শত প্রতিবন্ধকতার পরেও, দমন পীড়ন থাকার পরেও বিভিন্ন আঙ্গিকে যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, জনমতের যে প্রতিফলন ঘটেছে বিভিন্ন সময়, সেগুলোর কোনো কিছুই প্রাতিষ্ঠানিকভাবে সিরিয়াতে কখনোই দাঁড়াইতে পারে নাই, যেটাই বাংলাদেশে পারছে। 2009-এর নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের যেভাবে অবদান রাখার সুযোগ ছিল, বিরোধী দল হিসেবে বিএনপির যেভাবে ভূমিকা পালন করার সুযোগ ছিল, সেগুলো কিন্তু কম বেশি তারা করার চেষ্টা করেছে। পরবর্তী টেনিওরগুলোতে
14 পরবর্তীতে, 18 পরবর্তীতে, ইভেন হালের 24 পরবর্তীতে বিরোধী দল তথা বিরোধী মত এবং জাগ্রত জনতাকে, সোচ্চার জনতাকে দমন পীড়ন করা ব্যাপক ধরনের সিরিয় স্টাইলের যে চিত্র আমরা দেখতে পাই, সেগুলো সত্যিই ভয়ানক এবং কিছু কিছু ক্ষেত্রে গা শিউরে ওঠার মতো, লোমহর্ষক। এখন আজকের এই বাংলাদেশে 24 অভ্যুত্থানের পূর্বে 2009 সালের পরবর্তীতে একটা দীর্ঘ সময় বিএনপি, জামাত ইসলামী যদি বিরোধী দল কেন্দ্রিক তাদের রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত না থাকতো, আমি আবার রিপিট করছি, বিরোধী দল কেন্দ্রিক রাজনৈতিক পরিক্রমা যদি তাদের মাধ্যমে সচল না থাকতো, পরবর্তীতে 18 সালের পরে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তরুণ যুবকদের বিভিন্ন দাবি দেওয়া, সেগুলো মূলধারার বিরোধী মতের সাথে অ্যালাইনমেন্টে চলে আসে, যার পরিপ্রেক্ষিতে 24 একটা সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয় এই বাংলাদেশের মাটিতে। এবং সেখানে যদিও সবাই যার যার বা যাদের যাদের অবদানকে সমুন্নত রাখার জন্য বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে আসছেন, সেগুলো তারা নিতেই পারেন, কিন্তু এনসিপির প্রতি একটা বিশেষ আবেদন থাকবে ব্যক্তিগতভাবে আমি 24 জুলাইয়ের এই তরুণদের, তাদের ক্রেডিট তাদেরকে দিয়েই আমি একটা প্রশ্ন রাখতে চাই। আজকে যদি 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিএনপির বিভিন্ন ধরনের রাজনৈতিক যে তৎপরতা, হাসিনার রেজিম হয়ে ওঠার বিরুদ্ধে ব্যাপক ধরনের যে রাজনৈতিক মাসুল বিএনপিকে দিতে হয়েছে, জামাতকেও দিতে হয়েছে, যাতে শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যা হিসেবে যিনি একসময় উপাধি পেয়েছিলেন, দেশরত্ন হিসেবে যিনি উপাধি পেয়েছিলেন, তিনি যাতে আধুনিক লৌহমানবী না হয়ে উঠতে পারেন, তিনি যাতে রক্তপিপাসু একজন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারেন, সেই চেষ্টাই কিন্তু জামাত বিএনপি করেছিল তাদের দীর্ঘ বিরোধী দলের সংগ্রামের মাধ্যমে। কিন্তু সেই চেষ্টা সফল হয় নাই। হাসিনার চেষ্টাই সফল হয়েছে। উনি বাশার আল আসাদ হওয়ার চেষ্টা করেছিলেন, 5,80,000 মানুষ মেরেও তাদের রক্তের বিনিময়ে বাশার আল আসাদ যেরকম ক্ষমতায় টিকিয়েছিলেন দীর্ঘ সময়, হাসিনাও চেষ্টা করেছিলেন যদি আরো মানুষ রক্ত দেয়, যদি এদেশ রক্তের গঙ্গায় যদি আরো বেশি নিমজ্জিত হয় হোক, তারপরেও কিন্তু আমি আমার ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। ভিডিওতে তো এগুলো আপনারা দেখছেন, উনি কি চায়, ওনার কি অভিপ্রায় ছিল। উনি ক্ষমতার আস্বাদন পেতে চেয়েছিলেন। 24 অভ্যুত্থান যদি সফল না হইতো, কোনো কারণে যদি এটাকে ধামাচাপা অবদমনের মাধ্যমে যদি এটাকে নস্যাৎ করা যাইতো, তাহলে পরবর্তীতে হাসিনার যে রাজনৈতিক অভিলাষ, সেটার কিন্তু ইঙ্গিত ওগুলোই দেয় যেগুলো বাশার আল আসাদ তার নিজের দেশ সিরিয়ায় ক্ষমতায় টিকে থাকার স্বার্থে কিন্তু পালন করেছিলেন, প্রতিপালন করেছিলেন। 5,80,000 মানুষকে উনি বলি দিয়েছিলেন। তো বাংলাদেশে 1400 মানুষ তো আত্মবলিদান দিল, 30,000 মানুষ আহত হইল, পঙ্গুত্ব বরণ করলো। এই সংখ্যাটা যদি লাখের অঙ্কও ছাড়িয়ে যেত, তারপরেও যদি ক্ষমতায় টিকে থাকা যেত, সেই প্রচেষ্টাই উনি করতেন। কিন্তু সেটা উনি কেন পারেন নাই, সেটাই হচ্ছে আমার আলোচনার আর একটা মূল অবজেক্টিভ। এবং আমি যেটা বলতে চাই, বাংলাদেশের জনগণ কখনোই, বাংলাদেশের মানুষ যে কোনো দানবীয় সরকার, কোনো দানবীয় ব্যক্তির ক্ষমতাকে প্রশ্রয় দেয় না দীর্ঘমেয়াদী, সেটার প্রমাণই হচ্ছে বাংলাদেশ জন্মের পর থেকে এদেশের মানুষ, জাগ্রত মানুষ কখনোই কোনো সরকারকে শুধু যুগের পর যুগ শাসন এবং শোষণের বৈধতা দেয় না, সুযোগ দেয় না। সিরিয়ার সাথে বাংলাদেশের পার্থক্যটা এখানেই, যেটার সূচনা হয়েছিল সেই 72-এর পর থেকেই, এবং এখনো বহুদলীয় গণতন্ত্রের ভিন্ন মতের, ভিন্ন ব্যক্তিত্বদের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের রাজনীতি করার সুযোগ কিন্তু আবার বাংলাদেশে চলে এসেছে। সেটার সূচনা যারা করেছিল তারা যেমন স্যালুট পাওয়ার যোগ্য, পরবর্তীতে এই ধারাবাহিকতার সাথে যারা হাত মিলিয়েছে, যারা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকেও জাতি স্মরণ করে, তাদেরকেও জাতি ক্রেডিট দেয়, তাদেরকেও জাতি, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যথার্থ মূল্যায়ন করে। এভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ধারাবাহিকতা অল্প রক্তের বিনিময়ে, আমি বলবো সিরিয়ার হিসেবে তুলনামূলকভাবে অল্প রক্তের বিনিময়ে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে। এবং আমি প্রত্যাশা করি সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক, অব্যাহত থাকুক এবং স্থায়িত্ব লাভ করুক।
সবসময় এগিয়ে যাক জাগ্রত জনতা, জেগে থাকুক জনতা, জেগে থাকুক গণতন্ত্র, সবার আগে বাংলাদেশ, তবেই পথ হারাবে না আমাদের এই প্রিয় দেশ।